শুভেচ্ছা জানিয়ে ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আজকের সংবাদপত্রের আয়োজনটি শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনটিতে আজ আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিক, গবেষক এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক আফসান চৌধুরী। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। তো সংবাদপত্রের শিরোনামগুলো যথারীতি দেখছি, তারপর আলোচনায় যাচ্ছি। দৈনিক ইত্তেফাক, বাড়ছে ব্যয়, বাড়ছে রাজস্ব, আদায়ের টার্গেট, প্রভাব পড়বে আমদানি নির্ভর পণ্য মূল্যে। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের উপর চাপ অব্যাহত রাখুন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রী। বাংলাদেশ প্রতিদিন, জনখুশির ঘাটতি, বাজেট কাল। নড়াইলের মামলায় খালেদা জিয়ার জামিন নামঞ্জুর, 14 গ্রামের জামিন আবেদন। মানব জমিন, ব্যাংকের জন্য করের টাকা অযৌক্তিক। আমাদের সময়, সময় বাড়ছে পদ্মা সেতুতে। প্লাস্টিক দূষণ কমাতে 50 দেশের পদক্ষেপ। যায় দিন, একরামুলকে যেভাবে ইয়াবা গডফাদার বানানো হয়, ডয়চে ভেলের অনুসন্ধান। ভোরের কাগজ, সচেতনতা সৃষ্টিতে অগ্রাধিকার, বর্ষায় পাহাড় ধসে প্রাণহানির ঝুঁকিতে লাখ লাখ রোহিঙ্গা। মানব কণ্ঠ, প্রধানমন্ত্রী কাল কানাডায় যাচ্ছেন, নূর চৌধুরীকে ফেরাতে জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক হবে। আমাদের অর্থনীতি, 11 মাসে রপ্তানি আয় $3,400 কোটি। দৈনিক ইনকিলাব, অধিবেশন 12 জুলাই পর্যন্ত, সংসদ বসেছে, কাল বাজেট পেশ। দৈনিক দিনকাল, হত্যা কোনো সমাধান নয়, বিশিষ্টজনদের অভিমত। দৈনিক সংগ্রাম, চীনের সাংপোর সাথে বাংলাদেশের বিপদ, ব্রহ্মপুত্র ভারতের অসংখ্য বাঁধ প্রকল্প। দৈনিক করতোয়া, তালিকা ফাঁসে বিব্রত হাইকমান্ড, 22 দিনে বন্দুকযুদ্ধে নিহত 136। দ্য ইন্ডিপেন্ডেন্ট, আওয়ামী লীগ বিএনপি গিয়ার আপ ফর পোস্ট ঈদ ফেস অফ। দ্য নিউ নেশন, বিগ চ্যালেঞ্জেস টু ইনক্রিজ ট্যাক্স রেভিনিউ, জব ক্রিয়েশন। শিরোনামগুলো দেখছিলাম দৈনিক সংবাদপত্রের। যেহেতু বাজেট আগামী দিন, সেজন্য সবগুলো সংবাদপত্রের মূলত প্রধান শিরোনাম আসন্ন বাজেটকে ঘিরে আগাম কিছু বিশ্লেষণধর্মী সংবাদ শিরোনাম করা হয়েছে। তো বিষয়টি নিয়ে যদি আমরা আলোচনা শুরু করি, রাজস্ব আদায়ের চ্যালেঞ্জ নিয়ে যেমন কথা বলা হয়েছে, তেমনি কর্মসংস্থান এবং রাজস্ব আয়ের চ্যালেঞ্জ নিয়েও সংবাদ শিরোনাম করা হয়েছে। জি, ধন্যবাদ। প্রতি বছরই এরকম বাজেট আসে, বাজেটের উপরে আলোচনা হয়, তবে এটা সাধারণ মানুষের আগ্রহের জায়গা না। তাদের কাছে বাজেটের কোনো আগ্রহ, এবং আজকে আমি যখন ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, আমি কাউকে শুনিনি একবারও বাজেট সম্পর্কে আলাপ করতে। কারণ এটা যে কি করে না করে, এটা সরকারই বলতে পারেন, সরকারই এটা করেন। দেখা যায় সাধারণতভাবে জিনিসের দাম বাড়ে বা কমে, বাজেটের পরে সাধারণত জিনিসের দাম বাড়ে। এখন এবছর নির্বাচনী বাজেট, এবং মোহিত সাহেব বলেছেন যে তিনি কোনো নতুন কর আরোপ করবেন না। তো আমাদেরকে অপেক্ষা করে দেখতে হবে কর আরোপ করবেন কি করবেন না, এটাও তো আমরা খুব একটা বুঝি না। জিনিসের দাম বাড়বে কি বাড়বেন না, আমার তো মনে পড়ে না যে এমন কোনো বাজেট পার হয়েছে যেখানে তাদের প্রতিশ্রুতিগুলো ওনারা রক্ষা করতে পেরেছেন বা মানুষের অবস্থা বাজেটের কারণে উন্নত হয়েছে। তো এবারের বাজেটে বলছেন যারা চাকরি তৈরি করবেন কর মাধ্যমে। আমি এটা অতীতের অভিজ্ঞতার ভিত্তিতে আমি এটা বিশ্বাস করার বা আমার আস্থা রাখার কারণ খুঁজে পাচ্ছি না। একটা দেশের অর্থনীতির একটা নিয়ম থাকে, একটা পলিসি থাকে, তার অংশ হচ্ছে বাজেট। বাজেটটা বছর থেকে বছর খরচের হিসাব পিছাব। সেই ক্ষেত্রে যদি ওনাদের এমন কোনো নীতি না থাকে যে কিভাবে আমরা চাকরি তৈরি করব, বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণী তো বড় সংকটের মধ্যে আছে, বা মানুষের রুজির উন্নয়ন হবে, সেটা আমরা সেই পরিকল্পনা দেখতে পাইনি এখন পর্যন্ত। যদি দেখতে পাই, এবং বাজেটটা তো সেই পরিকল্পনারই একটা প্রকাশ, তো সেটা যদি হয় খুব ভালো। এখন পর্যন্ত তার নিদর্শন দেখা যায়নি। আর এমন তো না, সরকার তো 10 বছর ধরে রয়েছেন, তারা তো নিশ্চয়ই প্রতি বছরই হিসেব করে দেখেছেন কতগুলো চাকরি দরকার। তো যদি দেখে থাকেন, তাহলে কেন এই 10ম বাজেটে এসে তারা ভাবছেন যে চাকরি তৈরি করবেন? এতদিন তো ভূমিকা কোনো নেওয়া হয়নি। তো এই জন্য আমরা মনে করি যে রাজনৈতিক প্রয়োজনে এই বাজেটটা হচ্ছে, অর্থাৎ 2018-তে নির্বাচন হবে, মানুষকে একটু দেখানো। তবে এতে মানুষের
রাজনৈতিক ভাবনাকে খুব একটা প্রভাবিত করেছে বলে মনে পড়ে না। যেটা মানুষ সাধারণভাবে দেখবে জিনিসের দাম বাড়বে কি কমবে না, সেটা কি বাজেটের কারণে হয় না সেই কারণে হয় না, সেটাও মানুষের আগ্রহে জাগা না। তবে বড় লোকরা বাজেট নিয়ে চিন্তা করে, কারণ বড় লোকরা বিনিয়োগও করে সেইভাবে। তো সেই দিক থেকে এবারও আমার মনে হয় বড় লোকদেরই আগ্রহ থাকবে, কালো টাকা হালাল করা যাবে কিনা, কোন জায়গায় তারা বিনিয়োগটা করবেন, কোনটা এক্সপোর্ট করবেন, কোনটা ইম্পোর্ট করবেন, ইত্যাদি ইত্যাদি। বাজেটটা বড় লোকদেরই বিষয়, সাধারণ মানুষের আগ্রহ একেবারেই নাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ দিয়ে একটি সংবাদ শিরোনাম আমরা পড়ছিলাম, রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের উপর চাপ অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন তিনি, জাতীয় সংসদে বলেছেন। খুব ভালো কথা, আমরা সাধুবাদ জানাই। আমরা তো প্রথম থেকে দিচ্ছি, কিন্তু একবার যখন ঘরে আমরা ঢুকিয়েছি, এরা যে সহজে যাবে বলে মনে হয় না। মিয়ানমার কিন্তু খুব বড় খেলোয়াড়, এবং মিয়ানমার কিন্তু আন্তর্জাতিক দুনিয়ার কি আছে আর কি নেই সেটা মিয়ানমার বুঝে গেছে। তো মিয়ানমার এই দুর্বলতার সুযোগটা ভালো করে নিচ্ছে, এবং বাংলাদেশের যেটা বড় সংকট, যেটা আমরা খুব অস্বীকার করি, সেটা হচ্ছে আমাদের দক্ষতার অভাব। কোনো ক্ষেত্রে আমাদের দক্ষতা খুব বেশি নেই। সেক্ষেত্রে আমাদের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে আমাদের যে অদক্ষতা, পরিষ্কারভাবে আমরা বুঝতে পারিনি যে মিয়ানমার তৃতীয়বারের মতো আমাদের ঢুকিয়ে দেবে। তো একটা দেশে যদি 3 বার একটা দেশ লোক পাঠিয়ে থাকে, তাহলে আমাদের বুঝতে হবে যে তারা অন্তত সিরিয়াস লোকদেরকে, রোহিঙ্গাদেরকে বের করে দেওয়ার ব্যাপারে। তার বিপক্ষে আমরা যদি আন্তর্জাতিক দুনিয়ার কাছে বলতে থাকি, পৃথিবীতে অনেকগুলো সমস্যা আছে, বড় বড় সমস্যা আছে, সেইখানে বাংলাদেশে রোহিঙ্গাটা বড় সমস্যা না। এর একটা কারণ হচ্ছে বাংলাদেশের অবস্থান, ভূ অবস্থান। বাংলাদেশ কারোর জন্য গুরুত্বপূর্ণ না, এবং এই গুরুত্বপূর্ণ না হওয়ার কারণে বাংলাদেশের ভালো হোক কি মন্দ হোক, এতে খুব একটা কারো এসে যাচ্ছে না। সেই কারণে প্রধানমন্ত্রী বলেছেন, আমরা আশা করব বিশ্ব শুনবে, কিন্তু শোনার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। এবং আপনি যদি যখন থেকে রোহিঙ্গারা এসছে তখন থেকে যদি এখন পর্যন্ত দেখেন, কোনো উদ্যোগ নেওয়া হয়নি, কিন্তু একটাও উদ্যোগ নেওয়া হয়নি। অর্থাৎ বোঝা যাচ্ছে যে আমাদেরকে বাদ দিয়ে দিলেও পৃথিবী খুব একটা এসে যাচ্ছে না। বোঝাটা শেষ পর্যন্ত আমাদেরকেই বহন করতে হবে। আপনি রোহিঙ্গাদের এই দেশে থাকার কথা বলছিলেন, সেটি নিয়েও একটি সংবাদ শিরোনাম রয়েছে যে এই যে বর্ষা বৃষ্টিবাদল বাড়বে, এতে পাহাড় ধসে এবং নানাভাবে তাদের জীবনও এখানে বিপর্যস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। জি, আমি তো একটা গবেষণা আমি গত সেমিস্টারে পড়িয়েছি, এই সেমিস্টারে না, গত রোহিঙ্গাদের পড়ছি। এবারে আরো কিছু কাগজ আসছে আমাদের কাছে, গবেষণার কাগজ। তাতে তো দেখা যাচ্ছে রোহিঙ্গাদের মধ্যেও ইচ্ছা নেই চলে যাওয়ার, এক। দ্বিতীয়ত অত ফেরত দেবো কি। দ্বিতীয়ত মায়ানমার কিন্তু বর্ডারে বাধা দেওয়ার ব্যাপারে প্রস্তুতিটা নিয়ে নিয়েছে। তো এইটা যদি হয়, আমাদেরকে খুলতে হলে আমাদের গোটা বর্ডার খুলে দিতে হবে। আমরা যদি বর্ডার খুলে দিই, তার সাথে সাথে আবার ইয়াবাও আসবে। রোহিঙ্গা ফেরত দেওয়া শুধুমাত্র একবারে আলাদা বিচ্ছিন্নভাবে হবে তা মনে হয় না। আর এখন আমরা বর্ডার বন্ধ করতে পারিনি। মিয়ানমারকে আমরা অত্যন্ত আন্ডার এস্টিমেট করেছি। আমরা ভেবেছি তারা পরিকল্পনা করে করেনি। আমরা কেন যে দরজা খুলে রাখলাম এটা আমি জানি না, এবং সে দরজা তো খুলেছি অনেক আগে, 1977 থেকে। এটা করে এখন আমরা ভুক্তভোগী। আর আপনি যেটা জানের উপর দিয়ে বলছেন, আমি আমার যারা গবেষণা করছে তাদেরকে জিজ্ঞেস করে বলছে, তাদের মাথায় এখানে মরাটাই তারা মনে করছে ভালো, ফেরত গিয়ে মরাচ্ছে। অর্থাৎ এরকম যদি একটা মানসিক অবস্থা হয়, তাহলে আমাদেরকে অনেক বল প্রয়োগ করতে হবে তাদেরকে ফেরত পাঠানো। আর আমরা কতটা ব্যবস্থা গ্রহণ করতে পারবো, কারণ আপনি যদি যান, যখন থেকে এসছে তারা, পরিবেশের যে ক্ষতিটা হয়েছে রোহিঙ্গা আসার ফলে, এটা ব্যাপক, বিশাল। আমরা তার কোনো হিসাব কিন্তু নেই, এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট করিনি আমরা কতটা ক্ষতি হয়েছে। আমার মনে হয় এখানে মনে করেন তারা 10 লক্ষ লোক আছে বা 8 লক্ষ লোক আছে, এর মধ্যে যদি 25,000 লোক মরে যায়, কারো কি কিছু এসে যাবে? 25,000 তো আর মরবে না এ করে। আমরা একটু কান্নাকাটি করবো, দুঃখ করবো, দুনিয়া হয়তো আরো কিছু ত্রাণ দেবে, এই করবে। তারা এখানে থাকছে এবং এটা অনেক দিনের জন্য স্থায়ী, এটাই ভেবে নেওয়াটা বোধহয় বুদ্ধিমানের কাজ হবে। কারণ আমরা নিজেরা যে খুব একটা মেধাবী, মায়ানমারের সঙ্গে আমাদের সম্পর্ক সৃষ্টির তৈরির ক্ষেত্রে, এটা তো বলতে পারি না দুনিয়ার কাছে। দুনিয়ার কাছে কিছুটা হলো আমরা খুব একটা অদ্ভুত আশ্চর্য যে এই দেশটা জানে যে এরা এত নাজুক হয়ে আছে রোহিঙ্গা যাওয়ার ব্যাপারে, তারপরেও কিছু করেনি। মায়ানমারের কাছে বস্তুত পক্ষে আমরা একটা বেশ একটা আশ্চর্যজনক একটা দেশ। সেই জন্য আমি বলছি যে আমাদের মনে হয় এখানে একটু সুব্যবস্থা করাটাই বোধহয় গুরুত্বপূর্ণ হবে। তবে ধস হতে পারে, আমি বলছি না যে হবে। আমি এখনো ধসটা নিয়ে খবরটা আমরা হয়তো 2 সপ্তাহ লাগবে পেতে। বর্ষা শুরু হওয়ার পরেই বোঝা যাবে। হ্যাঁ, হবে, হওয়ার সম্ভাবনা রয়েছে, হতাহত হওয়ার সম্ভাবনা রয়েছে, তার তো কিছু বলার তো নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল কানাডায় যাচ্ছেন, এই সংবাদ শিরোনামটি আমরা পড়ছিলাম। এবং এখানে যে শিরোনামে যে বিষয়টি বলা হয়েছে, নূর চৌধুরীকে ফেরত পাঠাতে জাস্টিন ট্রুডো কানাডার প্রধানমন্ত্রী তার সঙ্গে বৈঠক হবে, কথাটি বলা হয়েছে। নূর চৌধুরী আমরা জানি যে জাতির পিতা বঙ্গবন্ধু তার সাজাপ্রাপ্ত আসামি। জি,
এটা আমি যখন কানাডায় ছিলাম, আমি এই ক্যানাডিয়ান টেলিভিশনে এই বিষয়ে সাক্ষাৎকারও আমার নেওয়া হয়েছিল। আমি ওদের জিজ্ঞেস করেছি, ওদের যে অবস্থান যেটা খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে কানাডা কোনো দেশে যার মৃত্যুদণ্ড হয়েছে তাকে ফেরত পাঠায় না। এখন এই ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে, কিন্তু যদি মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি হয় তাহলে তো কানাডা তাকে ফেরত পাঠায় না। তো এর যদি কোনো বিকল্প হয় তাহলে এটা সম্ভব, এবং ক্যানাডিয়ানরা এই কথাটা বলছিল যে এই যদি সাজার আগে বিচারের আসামি হতো তাহলে তারা হয়তো চিন্তা ভাবনা করতো, কিন্তু এখন পরিস্থিতি হয়তো পাল্টেছে, সেই জন্য আলাপ হবে। তবে দাবিটা তো নিশ্চয়ই আমাদের তোলা উচিত। সময় বাড়ছে পদ্মা সেতুতে, শিরোনামটি আমরা দেখছিলাম। আমরা জানি যে পদ্মা সেতু নির্মাণ কাজ আরও আগে শেষ হওয়ার কথা থাকলেও 2020 সাল পর্যন্ত ঠিকাদাররা সময় চাইছে। বলা হচ্ছে যে যদি ভাঙন হয় তাহলে এই সময়টি আরও বাড়তে পারে। তো আমাদের কিছু বলার নেই, এটা তো একটা বিশাল প্রকল্প, এটাতে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুটি হচ্ছে। হ্যাঁ, এবং আমাদের ব্যয় বাড়বে, এবং আমাদের সকল ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে ব্যয় বাড়ে, এবং সেটাতে আন্তর্জাতিক যারা আবার কন্ট্রাক্টর আছে তাদেরও লাভ হয়, সুবিধা হয়। অর্থাৎ এটা তো আর আমাদের এটা তো বিষয় না, আমরা যে খুব একটা দক্ষ সময় মতো শেষ করতে পারবো সেটা তো আমাদের ভাবাটা ঠিক হয়নি। তো ব্যয় বাড়বে, এই দেশের সকল, সেটা লাভ হোক কি লোকসান হোক, আমাদের দেশে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে বাড়বে, ব্যয় বিশাল অঙ্কে বাড়ে, এবং এটা একদিক থেকে যারা এখানে ঠিকাদারি করেন তাদের জন্য এটা একটা সুসংবাদ বটে। সাধারণ মানুষের জন্য হয়তো অত এটা যে এই জিনিসটা শেষ হতো এটা আমাদের একটা অহংকার করার বিষয় হতো, কিন্তু ঠিকাদাররা নিশ্চয়ই তখন গান টান শুনছেন, কারণ ব্যয় বাড়বে, তাদেরও আয় বেশি হবে। একটি সংবাদ শিরোনাম কদিন ধরে আমরা লক্ষ্য করছি, সেটা হচ্ছে যে ট্রেনের ঈদের আগাম টিকিট দেওয়া হচ্ছে, এবং নিশ্চয়ই আপনি গণমাধ্যমে ছবি সহ দেখছেন যে কত মানুষের ভিড়। তো আমরা আজকে শিরোনামে দেখতে পেয়েছি যে সড়কের বেহাল দশার কারণে ট্রেনের উপরে এত অমানবিক চাপটি আরো বেশি করে পড়ছে। হ্যাঁ, তো এটা তো পুরোনো। দ্বিতীয়ত যে এই চাপটা কিন্তু ঈদের আগে থেকে, রমজান মাসের আগে থেকেই শুরু হয়েছিল। তো এখন যারা পরিকল্পনায় রয়েছেন তারা বলতে পারবেন যে কেন তারা এইটা ভাবলেন না যে এরকম সমস্যাটা হবে। প্রতি বছরই আমরা এই সময়ে দেখি একটা বিশাল ঝামেলা, আমাদের এই বছরও আমরা দেখছি, আমরা প্রতি বছরই দেখব। আমি মনে করি আমাদের যা অবস্থা তাতে এই সমস্যার সমাধান করার মতো ক্ষমতা, দক্ষতা বা ইচ্ছা আছে কিনা আমি বলতে পারবো না, নেই। কারণ এই তো 10 বছর 12 বছর ধরে এই টেলিভিশনে আসার পর থেকে তো প্রতি বছরই তো কোনো এই সময় আলাপ হয়। তো আমার মনে হয় এই সমস্যাটার সমাধান হবে না। যারা ট্রেনে টিকিট কাটছেন তারা রাস্তার খবরটা নিয়েই কাটছেন, এবং এটা যেহেতু বৃষ্টির সময় হবে আরও খারাপ অবস্থা হবে। 24 ঘন্টার রাস্তা 48 ঘন্টা হয়ে যাবে, তো মানুষ ট্রেনেই যেতে চাইবে। আগে হয়তো ট্রেনের বিশেষ ট্রেন ব্যবস্থা থাকলে এটা সুবিধা হতো, কিন্তু তারাও হয়তো ভাবেননি এটা হতে পারে, বা হয়তো পরিকল্পনা করেননি, হয়তো ভেবেছেন পরিকল্পনা না করলেও তো কোনো অসুবিধা নেই। আমার মনে হয় সবকিছু মিলে এই সংকটটা তৈরি হয়েছে, হবে। মানুষ, বাংলাদেশের মানুষ এত সহ্য করতে শিখে গেছে, তাদেরকে আপনি যাই দেন, তাই যদি বলেন যে 5 দিন লাগবে 1 দিনের রাস্তা, তাও তারা সহ্য করে নেবে। আপনি তো দেখতে পাচ্ছেন না যে এই যে মানুষের কষ্ট হচ্ছে এর কারণে কেউ উদ্যোগ নিয়ে করছে, তা তো না। অথবা আমাদেরকে এটা দেখতে হবে, মেনে নিতে হবে। আপনি খুব সহজে বলছেন যেটা হবেই, এবং আমরা সহ্য করে গেছি। হ্যাঁ, আমরা তো আপনার কণ্ঠেও সেই সহ্যের ব্যাপারটি বোঝা যাচ্ছে। কিন্তু আমার কাছে এই জন্য যে আমি একজন এই 4 দশকের বেশি সাংবাদিক হিসেবে আমি বলছি যে আমি তো দেখি না যে সাধারণ মানুষের দাবির সামনে কোনো কিছু পরিবর্তন হয়েছে। এই কারণে আমি বলছি যে আমাদের যে ব্যবস্থা বিভিন্ন সময় আমরা তো 4 দশকে করেছি, প্রতিটা দশকের রিপোর্ট সাংবাদিক হিসেবে আমি বলছি আমি তো দেখিনি যে ঈদের সময় মানুষের অবস্থার উন্নতি হয়েছে। এবং এটা ঢাকা শহর 3 দিন আগে খালি হবে, তারপরে আবার 3 দিন পরে তারপর আবার বিকট জ্যাম হবে। ঢাকা শহরের কেন জ্যাম শেষ হয় না? আমরা তো বলতে বলতে এখন তো আমার মনে হয় লোকজন এটা শুনতেও চায় না। তো আমি বলছি যে তার পরিপ্রেক্ষিতে আমরা কি বলতে পারি না যে এরকমটা হবে, সমস্যা হবে, আমরা সহ্য করে নেব, আগামীবার আবার সমস্যা হবে, সহ্য করে নেব। এবার আমরা একটা ভিন্ন প্রসঙ্গে যাই। আমরা খেলাটি দেখলাম কিছুক্ষণ আগেই, আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচ, এবং প্রথম ম্যাচে হারার পর আজকের ম্যাচটিও আফগানিস্তানেরাই জিতেছে, এবং তারা এর মধ্যে দিয়ে সিরিজটি জিতে গেল। ধন্যবাদ আফগানদেরকে, ধন্যবাদ। যেটা লক্ষণীয় হচ্ছে সেটা সবাই যেটা বলছে যে বাংলাদেশ বোধহয় মনোবলের দিক থেকে ভীষণ রকম পিছপা। আমি তো কয়েকটা লেখাও পড়লাম যে ভয়ের চোটে খেলতে নামলে তো একটু সাহস নিয়ে খেলতে নামতে হয়। আমার মনে হয় বাংলাদেশের মানসিক সমস্যা যেটা, ভীরু মানুষ কিন্তু অনেক বেশি নিষ্ঠুর হয়, ভয় থেকে নিষ্ঠুর হয়। আমরা বোধহয় একটু ভীরু জাত, মানে আমাদের স্বল্পকালীন সময় আমরা খুব সাহস দেখানো ছাড়া আমরা সাধারণত বোধহয় এই নিজেদের ভেতরে করি, এই জন্য আমাদের নিষ্ঠুরতার প্রকাশও অনেক বেশি হয়। তো একটু সাহস নিয়ে খেললে ইজ্জতটা থাকে,
ওটা আমরা দেখাতে পারিনি, আমাদের মানসিক দুর্বলতা আছে। অনেক ধন্যবাদ জনাব আফসান চৌধুরী আজকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। ইউনিভার্সাল মেডিকেল